গত ৫০ বছর ধরে বাংলায় দুটো দল শাসন করেছে। প্রায় ৫০ বছর একটু আধটু সময় নয়, অর্ধ শতাব্দী, কয়েকটি যুগ মিলে ৫০ বছর হয়। আমরা দেখেছি কেন্দ্রের বিরোধিতা। এই কেন্দ্রের বিরোধিতা করে বাঙালি কি পেল? বাঙালি কি অর্থনৈতিকভাবে উপরে উঠেছে বা উন্নতি লাভ করেছে? কিন্তু তা নয়। আমরা পিছিয়ে গেছি সর্বদিক দিয়ে, শুধু অর্থনীতিতে নয়, স্বাস্থ্য, শিক্ষা, টেকনোলজি, সব দিক দিয়ে আমরা পিছিয়ে গেছি। কেন্দ্রের এই বিরোধিতায় আমাদের কোনো লাভ হলো না। লাভ হয়েছে কিছু লোকের, যারা বাংলাকে শাসন করেছেন। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ রচনা হয়েছে। তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, বাইরে থাকে, শত শত কোটি টাকার মালিক। আমি তো চন্দন বসু আর অভিষেক ব্যানার্জির কথা বলছি। আপামর বাঙালি গরিব হয়েছে, কিন্তু তারা কিন্তু ধনী হয়েছে। বাংলায় শ্রমিক আন্দোলন হয়েছে, আমরা তখন ছোট, যুবক। সেই সময় আমরা আগ্রাসী শ্রমিক আন্দোলন দেখেছি। শ্রমিক আন্দোলনে অনেক মালিককে খুন করা হয়েছে। একের পর এক ব্যবসা গুটিয়ে গেছে, তবু আমরা শ্রমিক আন্দোলনের বিরোধিতা করি। এই শ্রমিক আন্দোলনে কার লাভ হয়েছে? আপামর বাঙালির কি লাভ হয়েছে? আপামর বাঙালি কি গরিব থেকে গরিব হয়নি? কলকারখানা তো খেটে খাওয়া মানুষগুলি কি চাকরি হারায়নি? আজকে বাংলা পরিযায়ী শ্রমিক হয়ে প্রায় ৬০ লক্ষ লোককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। যে কোনো একটা চাকরি পেতে গেলে বাইরের রাজ্যে যেতে হচ্ছে। তবে আমাদের এই কেন্দ্রের বিরোধিতা করে লাভ কি? কেন্দ্রের সাথে তালমিল করে কি করা যেত না? কেন্দ্রের সাথে তালমিল করে কাজ করা যেত, কিন্তু মানুষকে বোকা বানানো যেত। মানুষকে বোকা বানানো যায় কেন্দ্রের বিরোধিতা করে। কেন্দ্রে যে অর্থ এসছে তা কাজ করার জন্য পরিশ্রম করতে হয়। নরেন্দ্র মোদী সরকার এইমসের মতো ১০০০ সিটের বেডের হাসপাতাল দিতে চেয়েছিলেন। সেই হাসপাতাল নেইনি। কয়েক হাজার লোকের চাকরি হতো তো। এনএসজির জন্য জায়গা চেয়েছিলেন, আমরা তা দেইনি। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প পাইনি। কেন্দ্রের অন্যান্য প্রকল্পগুলি আমরা পাইনি। আর যেগুলি পেয়েছি সেগুলি লুটপাট হয়েছে। রেশনটা আমরা নিয়েছি। বাঙালি কলকারখানাগুলি সব চলে গেল। দীর্ঘ ৫০ বছর ধরে আন্দোলন চলেছে। আপামর বাঙালির কোনো লাভ হয়নি। বাঙালি জিডিপিতে আর শেয়ার কত? বিধান রায়ের সময়, ব্রিটিশ শাসনের পর কলকাতা বাংলার শেয়ার ছিল ৪৫%। তা নেমে 4 এর নিচে নেমে এসছে। লজ্জার কথা। আগে ১০০ টাকায় ৪৫ টাকা। ভারতে মোট উৎপাদনের ৪৫% ছিল বাংলার। এখন সেটা কমে এসেছে 4%, অর্থাৎ ৪ টাকার উৎপাদন আমরা করে থাকি, ৪ টাকা মূল্যের। বাঙালির কোনো লাভ হয়নি এসব বিরোধিতা থাকে। আর বিনিয়োগও আসছে না। কর্মসংস্থান তো দূরে থাক, টোটো ছাড়া আর কিছুই নেই। যারা প্রাইভেট ফার্মে কাজ করেন, বাংলায় তাদের বেতন খুব অল্প, কারণ বেসরকারি সংস্থা অধিক বেতন দেবে না সেই বাজার মূল্যে। একটা কাজের জন্য যখন ১০০০ লোক উপচে পড়ে, তখন সে বেশি টাকা দেবে কেন? বিধান রায়ের সময়টাই বাঙালির সুসময়। অন্যদিকে বিধান রায়কে বলা হয় বাংলার রূপকার। তিনি বাংলায় যা করে গেছেন, তার এর পরবর্তীতে আমরা এখন ধুয়ে খাচ্ছি। কল্যাণী সীমান্ত, সল্ট লেক মতো, আসানসোল, দুর্গাপুর, সব তো বিধান রায়ের করা। আমাদের এই গল্প তো ৫০ বছর ধরে কে কী করেছেন তার একটা তালিকা নেওয়া যেতে পারে।
তাতে দেখব তারা কিছুই করেননি, শুধু কেন্দ্রের বিরোধিতা করেছেন আর নিজের সন্তান সন্ততিকে দেশ বিদেশে পাঠিয়ে মহা সুখে রয়েছেন। আমরা গরিব হয়েছি। কেন্দ্রীয় আর রাজ্যের মধ্যে সুসম্পর্কের মাধ্যমেই কাজ হতো। আমরা হিসাব দিই না, হিসাব না দেওয়াটা আমাদের চরিত্রগত দোষ। বাংলা জ্যোতিবাবুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কেন্দ্র অভিযোগ আনছে যে আপনি আপনার পশ্চিমবাংলা হিসাব দেয় না, তিনি তখন বলেছেন এটা কি বাপের টাকা, আমরা হিসাব দেব? অর্থনীতির তো নিয়ম আছে, অর্থনীতির নিয়ম অনুযায়ী চলবে। কিন্তু জ্যোতিবাবুরা সেই নিয়ম পালন করেন, কারণ টাকা পয়সা লুটপাট করতেন। টাকার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন কী করে? তারা তো কোনো কাজ করেননি, টাকা এসে ফেরত যেত। কাজ করার কোনো মানসিকতা এদের ছিল না। গরিব বানিয়ে রাখো, তবে মিটিং মিছিলে পাওয়া যাবে, এটাই। আজকেও বর্তমানে আমরা দেখছি মমতা ব্যানার্জির সরকার হিসেব দিচ্ছেন। ক্যাগ ভারতের যে অডিট রিপোর্ট হয় সরকারি খরচের, সেই অডিট রিপোর্ট বলছে 2 লক্ষ কোটি টাকার হিসাব দেওয়া হয়, তবে ওই টাকা গেল কোথায়? অর্থাৎ টাকার হিসেব নেই, খরচ হয়েছে, লুটপাট হয়েছে, এটাই প্রমাণ। দিল্লির সাথে বিরোধ করে সাধারণ বাঙালির কী লাভ? এবার মুসলিম ভোট পোলারাইজড হয়েছে, অর্থাৎ সিপিএমও ভোট, মুসলিম ভোট পায়নি, কংগ্রেসও পায়নি, আইএসএফও পায়নি। সেই ভোট তৃণমূলে গিয়েছে। এই ভোট মোদিকে হটাও অভিযান। মোদিকে যদি হটাতে হয় তো মুসলিম ভোটকে একত্রিত করতে হবে, এটাই এখানকার পশ্চিমবাংলার বিজ্ঞান। এই বিজ্ঞানের মাধ্যমে বাঙালির কোনো লাভ হয়, কারণ বাঙালি এই ফাঁদে পড়ে বাঙালির ভবিষ্যৎ নষ্ট হবে। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? আর এই ফাঁদে পড়ে বাঙালির বাজেটের অর্থ নানা ভুল পথে খরচ হচ্ছে, উন্নয়নের কোনো কাজে লাগছে না। আগে ছিল 35,000 ইমাম, এবার হয়ে তার সংখ্যা ধরেছে 40,000। আর এই 40,000 মসজিদ রয়েছে, তাদের বেতন বেড়েছে। মাদ্রাসা হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় মাদ্রাসা শিক্ষা। বাংলাতে মাদ্রাসা শিক্ষা, বাংলা বা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার কী প্রয়োজন? আরবি শিক্ষার কী প্রয়োজন? ধনী দরিদ্রকে অস্বীকার করে মুসলিম সমাজকে বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তি দেওয়া ভালো, কিন্তু গরিব ছাত্রদেরই দেওয়া ভালো। যারা ধনী এবং পড়াশোনা খরচ চালাতে পারেন তাদেরকে দেওয়া হবে কেন? বৃত্তিটা তো এমন হতে পারত, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার লোককে হতে পারত, তাতে হিন্দুরা গরিবরাও পেত, মুসলিম গরিবরাও পেত, সমাজে মঙ্গলজনক অবস্থান হতো। একটি প্রবাদ আছে, মূর্খরা গোবধেই আনন্দ পায়। আত্মবাদকে বাঙালি বিজেপিকে দূরে সরিয়ে রেখে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে রেখেছে, এটাই আমি গোবোধ বলছি। আমরা শিক্ষায় পিছিয়ে পড়েছি, অর্থনীতিতে পিছিয়ে পড়েছি, স্বাস্থ্য, সড়ক পরিবহন পরিষেবায় আমরা পিছিয়ে আছি, তাই কলকারখানা আসছে না। যখন এই কাজগুলো উন্নত হবে তখন কলকারখানা আসবে। আইন শৃঙ্খলার পরিবেশ তো একদম নিম্ন জায়গায় পড়ে গেছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, ঘর বাড়ি জ্বলছে। একটাই বিষয় যে এরা বিজেপি। 7 খুন মাপ, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশেরও তোলাবাজ নেতাদের অধীন। পৃথিবীর জিডিপিতে মহারাষ্ট্রের পজিশন 15 নম্বর, ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অবস্থান 1 নম্বর। তারা তো উন্নতি করেছে, আমরা কেন পারলাম না? তামিলনাড়ুতে সমস্ত কোম্পানিগুলি যাচ্ছে, এলন মাস্ক, আমেরিকার বড় বড় কোম্পানিগুলি। আমরা পারিবারিক শাসন ফাঁদে আমরা পা দিয়ে রেখেছি। এখানে পরিবার রাজ্যের কথা ভাববে না, দেশের কথাও ভাববে না, আপনার কথাও ভাববে না। আত্মঘাতী বাঙালি গরিব থেকে গরিবই হবে। আমরা জিএসটির বিরোধিতা করেছি, জিএসটি তো সারা পৃথিবীতে চালু আছে, সারা পৃথিবীর সাথে তালমিল করে চলতে হবে। নোটবন্দি করে পাকিস্তানকে ধুষিয়ে দিয়েছি, পাকিস্তান